এই যে ওরাল কেয়ার, যেটা প্রত্যেক বছর যেমন আমরা হেলথ চেক আপ করি, ব্লাড চেক আপ করি, বিভিন্ন ক্ষেত্রে অর্গান চেক আপ করি, সেরকম ওরাল চেক আপ একটা করার দরকার। এই ওরাল চেক আপের মধ্যে কী কী থাকে? আচ্ছা, ওরাল চেক আপের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে, আমি বলে দিই, এর ওরাল চেক আপের দুটো পার্ট, একটা হচ্ছে স্ক্রিনিং পার্ট, একটা হচ্ছে ইন্টারভেনশনাল পার্ট। এই পুরোটাই আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্ক্রিনিং পার্ট এখন খুব ইজি হয়ে গেছে। স্ক্রিনিং পার্টের মধ্যে হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, ডাক্তারবাবু নিজে দেখবেন, সেখানে যদি চেয়ার সাইড এক্সরে লাগবে সেটা এক্সরেটা আমরা করতে পারি। প্লাস এখন যেটা হচ্ছে ভিজুয়াল এক্সামিনেশন, ভিডিও আর ভিজুয়াল এক্সামিনেশন মানে কি, আমরা এখন ক্যামেরা নিই, ইন্টারনাল ক্যামেরা, মুখের ভিতরের জন্য ক্যামেরা আলাদা পাওয়া যায়। পুরো মুখটা যেরকম ল্যাপারোস্কোপিক সার্জনরা ক্যামেরা ঢোকায়, আমরা ক্যামেরাটা ভিতরে ঢুকিয়ে দিই। অন স্ক্রিন থাকে, টাচ স্ক্রিন, পেশেন্টরা নিজেরা দেখতে পারেন। আমরা একটা করে স্ক্রিন ফ্রিজ করি, ভিডিও দেখাতে পারি, যেন পেশেন্ট, আমরা অনেক সময় কি আমরা বলছি এরকম এরকম আছে, পেশেন্ট তো নিজে বুঝতে পারছে। ঠিক, আমরা পুরো ওরাল স্ক্রিনে, আমি আমার অর্গানাইজেশন, আমি পার্টিকুলারলি আমার পুরো টিম করে, ওডোন্টোরাতে পুরো টিম করে, প্রত্যেকটি দাঁত ধরে 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 দেখিয়ে দিই, এই প্রবলেম আছে, এইখানে এইরকম প্রবলেম, এখানে এরকম প্রবলেম, এইগুলো হয়ে গেল। এবার আমরা তখন এইটা হয়ে যাওয়ার পর যা নেসেসারি এক্সরে লাগে, যদি এরকম হয় পুরো মুখের এক্সরে লাগে, পুরো মুখের এক্সরে করবো, যত রেডিওগ্রাফিক। এবার যদি মনে হয় যে সত্যি সত্যি আরও অ্যাডভান্স দরকার হয়, অনেক সময় সিটি স্ক্যান কিন্তু বেসিক ওরাল চেকআপের মধ্যে পড়ে না। বেসিক ওরাল চেকআপের মধ্যে ইন্ডিভিজুয়াল টুথ স্পেসিফিক এক্সরে এবং ওভারঅল এক্সরে, ওপিজি বা অর্থোপ্যান্টোমোগ্রাম, আর ভিজুয়াল এক্সামিনেশন বাই দ্য ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ ফটোগ্রাফি, কমপ্লিট ফটোগ্রাফি। তারপরে আমরা মডেল নিই, মুখের মডেল যেন পেশেন্টের সঙ্গে বাইরে ডিসকাস করতে পারি মুখের মধ্যে। এইবার ইন্টারভেনশন পার্টে এখন যেগুলো সুবিধা হয়ে গেছে, আগে যেগুলো ছিল, যেমন আগে দাঁত নড়লেই ফেলে দিতে হতো, কিছু করার নেই, ওয়েট করুন কবে দাঁতটা পড়বে। এখন আমরা দাঁত ফিক্স করে দিতে পারছি স্প্লিন্টিং করে, খুব ইজি। আমার কাছে তো এই সিচুয়েশান রেগুলার আসছে। দাঁত এই কেসগুলোর আমাদের লাস্ট 6 মাস 8 মাস 1 বছরে যখন থেকে আমরা জিনিসগুলো বলতে শুরু করেছি, এখন ফাইবার গ্লাস স্ট্রিপ পাওয়া যাচ্ছে, নোয়ারা দাঁত ফিক্স করা যাচ্ছে। তারপর মিনিমালি ইনভেসিভ, আগে দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট তো এখন হামেশা সব ক্লিনিকই হচ্ছে, কিন্তু এছাড়াও এখন ক্রাউন টাউনগুলো কমে এসছে, ইনলে অনলে করা যাচ্ছে, কিন্তু এই মোবিলিটি থেকে স্টেবিলিটি এগুলো করা যাচ্ছে। আগে খোলা পড়া দাঁত লাগাতে হতো, এবং দাঁত না থাকলে পেশেন্টের এই যে বলছি টুথ মুভমেন্ট হয়ে কমপ্লিট ডিরেঞ্জ অক্লুশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা, বা দাঁত কমপ্লিটলি ঘষে গেছে, সেগুলোকে আমরা রিহ্যাব করতে পারি। এইটা ইন্টারভেনশনাল পার্ট। আর স্ক্রিনিংয়ের ক্ষেত্রে এই যে বললাম, আমরা টিস্যু দেখি, মিউকোজা কোনো রকম আলসারেশন আছে কিনা, কোথাও কামড় পড়ছে কিনা, কোথাও এক্সট্রা টিস্যু আছে কিনা, আক্কেল দাঁত উঠছে কিনা। কারণ আক্কেল দাঁতের ক্ষেত্রেও আবার আমাদের ইন্টারভেনশনাল লেভেলে এখন অনেক চেঞ্জ হয়েছে। আগে আক্কেল দাঁত তুলতে গিয়ে বড় কষ্ট হতো, আগে আক্কেল দাঁত এর ওঠার সময় কষ্ট হতো, সেগুলোর ইন্টারভেনশন সেরকম ছিল না। এখন লেজার দিয়ে ইন্টারভেনশন এসে গেছে। প্লাস আক্কেল দাঁত তুলতে গেলেও এখন আর আগের মতন মানে টেকনিক নেই, এখন পিজো সার্জারি টাইপের টেকনিক এসেছে। ইন্টারভেনশনাল ক্ষেত্রে অনেক ইজি হয়ে গেছে। অতএব আমরা এজ স্পেসিফিক করি। ওই যে বললাম, একদম ছোটো বাচ্চা হলে তার একরকম এক্সামিনেশন, আরেকটু বড় হলে আরেকটু এক্সামিনেশন, তারা তো দাঁত এলোমেলো উঠছে, সেক্ষেত্রে আমরা মডেল করে পেশেন্টের সঙ্গে ডিসকাস করি, ভিডিও করি, ভিজুয়াল ট্রিটমেন্ট অবজেক্টিভ কীরকম হতে পারে। এখন সফটওয়্যার দিয়ে স্মাইল অ্যানালিসিস করা যাচ্ছে, এরকম আছে স্মাইলটা চেঞ্জ করলে কীরকম হতে পারে। ফাংশনাল স্মাইল অ্যানালিসিস মানে এখন উঁচু নিচু দাঁতের মাঝখানে কেরিজ হচ্ছে, তার থেকে সোজা করলে আর কেরিজগুলো হবে না, সেটাও আমরা পেশেন্টকে সফটওয়্যার দেখাতে পারি যে এখন এরকম আছে, এরকম ফাইনালি হবে, ঠিক আছে, সেরকম সফটওয়্যার আছে। অতএব এক্সামিনেশন আমরা এগুলোই দেখি যে কোনো টুথ স্পেসিফিক প্রবলেম আছে কি না, ওভারঅল প্রবলেম আছে কি না, টিস্যুতে কোনো প্রবলেম আছে, কোনো আলসারেশন আছে কি না, কোনো গ্রোথ আছে কি না, সফটনেস হার্ডনেস কীরকম আছে, কালার কীরকম আছে, প্লাস মাড়ির কন্ডিশন কীরকম, কোথাও থেকে ব্লিড করছে কি না, ওভারঅল এইগুলো দেখা হয়। এক্সরে করে ভিতরের হাড়ের কন্ডিশন, টুথ কন্ডিশন দেখা হয়, আর তার সঙ্গে মডেল নিয়ে হয়, ড্রয়িং বোর্ড। ওই মডেলটা নিয়ে আমরা পেশেন্টের ডিসকাস করতে পারি যে আপনার এই দাঁতে, কারণ অনেক সময় এত ছবি তোলার পরেও পেশেন্ট নিজের মুখটা ঠিক দেখতে পারে না, তখন আমরা মডেল করতে পারি। এখন সুবিধা হচ্ছে কি, স্ক্যান হয়ে গেছে, স্ক্যান হয়ে গেলে ভার্চুয়াল মডেল অন স্ক্রিন বানাতে পারি। স্ক্যান করে নিলাম পুরো দাঁতের মডেলটা পুরো স্ক্রিনে, এবং সেটা ইন্টারাক্টিভ স্ক্রিন না, পুরো দেখাতে পারি ডান দিক বা দিক ঘুরিয়ে। একটা যেটা সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে আমরা মুখের ভেতর থেকে কোনো পেশেন্টকে দেখাতে পারি না, মানে গলার দিক থেকে ভেতরটা কীরকম হয়। মডেল করলে বা স্ক্যান করলে আমরা জিনিসটা ঘুরিয়ে ভেতর দিক থেকেও দেখাতে পারি, এরকম ভেতরে এইখানে প্রবলেম। সো এখন এক্সামিনেশনের লেভেলটা অন্যরকম হয়ে গেছে, এবং আর্লি ইন্টারভেনশন লেভেলটা অন্যরকম হয়ে গেছে। এবং ইন্টারভেনশনে তো অনেক রকম নতুন টেকনিক এসছে, মানে এই যে বললাম
কেরিজের কন্ট্রোলে আগে ফিলিং হতো, রুট ক্যানাল ট্রিটমেন্ট হতো, কিন্তু নড়ে যাওয়া দাঁত ফিক্স করার উপায় ছিল, নড়ে গেলে বলতো ওয়েট করুন, যবে পড়ে যাবে তখন দেখবো। এখন নড়ে যাওয়া দাঁতকে কমপ্লিটলি ফিক্স করে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। প্লাস এই ওরাল ক্যান্সার স্ক্রিনিং, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ বারবার বলছি ওরাল ক্যান্সার হলে কিন্তু ক্যান্সার হওয়ার আগের মুহূর্ত আর হয়ে গেলে আকাশ পাতাল অনেক হয়েছে, ঠিক ঠিক আছে। তো এইগুলো তো আমাদের চলে এসছে। আর প্লাস এখন যেটা সুবিধা হচ্ছে এআই জেনারেটেড, আমরা তো এআই তো লাইফে ঢুকে গেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এআই জেনারেটেড সফটওয়্যার আস্তে আস্তে নেক্সট 1-1.5 বছরে মার্কেট ফ্লাডেড হতে শুরু করেছে। সো সুবিধা হচ্ছে যেটা ডাক্তার উড়িয়ে দেখতে পাবে না, এআই উইল টেল এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, অলরেডি কিন্তু আসতে শুরু করেছে। আমি আশা করি 2026-এর শেষ 27-এর মধ্যে এআই টুলস আমাদের ক্ষেত্রে অলরেডি ইউজ হচ্ছে, এরপর হিউজলি ইউজ হবে। এবং ডেন্টিস্ট্রি, এবং আমি বারবার একটা কথা বলছি, যদি সেটা বড় হয়, অনেক ইন্টারভেনশন ডাক্তার থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা এক্সপেন্সিভ হবে না। মানে প্রবলেম ছোটো সেটার একটাই প্রবলেম, যেহেতু একটা সেন্টারে 1-2 চেয়ারের ওপর সমস্ত বার্ডেনে এত জিনিস কিনলে খরচা বেড়ে যায়। যেগুলো বড় সেন্টার যেগুলো হবে না, কলকাতাতে এই মুহূর্তে খুব বড় সেন্টার কম আছে, বম্বে বা ব্যাঙ্গালোর বা দিল্লিতে তো চেইন বড় সেন্টার হয়ে গেছে, সেগুলোতে সুবিধা হচ্ছে দে উইল নট ইনক্রিজ দ্য প্রাইস, স্টিল উইল গোইং টু গেট দ্য ফেসিলিটিস, সেই সুবিধাগুলো থাকবে। কারণ আগে যে টেস্টটা করাতে আমার একটা পাড়ার ল্যাবরেটরি 700 টাকায় নিত, এখন বড় বড় কর্পোরেট ল্যাবরেটরিগুলো সেই ফুল চেক আপটা 400 টাকা করে, 400 টাকা। ওর কাছে ফেসিলিটি মেশিনও বেশি, কারণ ওর সেট আপটা এতটাই বড়, ওর এইটুকু ইনভেস্টমেন্টের জন্য অতটা বড় চার্জ নেওয়ার দরকার পড়ে না। অতএব যার ফেসিলিটি বা সেট আপ বড়, তার ক্ষেত্রে সুবিধাটা যেটা, সেটা হচ্ছে যেহেতু অল্প অ্যাড-অনে সে ফেসিলিটিটা দিতে পারে, কারণ তার তো অন্য ট্রিটমেন্টগুলো চলছে, অর্থাৎ তার কস্ট কম, কিন্তু তার যেহেতু ভলিউম বেশি হয়, সে কম কস্টে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে পারে। আচ্ছা, আমরা ওডোন্টোরা তাই করি, যে বলছেন না আপনি আমাকে আশ্চর্য বলছি 50 টাকা দেখা যায়, বিকজ আমার ভলিউম এত বড়, এটা এত বড়, লার্জ স্কেলে লার্জ সুবিধা। মানে আমার তো এরকম নয় যে 50 টাকার একটা পেশেন্ট বসলে পরে একটা 2000 টাকার পেশেন্ট ওয়েট করবে, কারণ আমার সেট আপ আছে। আমার 50 টাকার জায়গায় যদি কেউ দেখেও আর একটা জায়গায় যেন ট্রিটমেন্ট চলছে। অতএব সেক্ষেত্রে যেটা হয়, যত আস্তে আস্তে এই সেট আপগুলো বাড়বে, আমারটা বলেই বলছি না, যত এরকম ধরনের বড় সেট আপ হবে, ট্রিটমেন্ট কস্ট কমতে থাকবে, কিন্তু ট্রিটমেন্টের টেকনোলজি এবং অন্যান্য স্কিল সেটও বাড়তে থাকবে, মানে উল্টো দিকে যাবে। এটা হবে উইথ প্যাসেজ অফ টাইম, আমি আশা করি আগামী 2-3 বছর। আর প্লাস এআই এর অনেকটা সুবিধা হবে, ডাক্তারবাবু নিজে কিছুটা করতে হবে, ডাক্তারবাবু ছাড়াই অর্ধেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডায়াগনোস করে বসে দেবে। এরপরে তো যেমন অন্যান্য ফিল্ডে অলরেডি চলে এসেছে, ডেন্টিস্ট্রিতে আসতে শুরু করছে রোবোটিক্স। একজন ডাক্তারবাবু, এখন কি আমি একটা ট্রিটমেন্ট একা করছি, তখন আমি 3 জন পেশেন্টের ট্রিটমেন্ট করতে হবে, কারণ রোবোটিক আর্ম থাকবে, আমি শুধু বসে প্রোগ্রামিং করলেই হবে, শুধু আমার হাতের কাছে রোবট করবে। সময় হয়ে এসছে, আর 2-3 বছর রোবোটিক্স হলে তখন কী হবে, লোকে ভাববে রোবোটিক্সের খরচা বেশি। নয়, রোবোটিক্সের খরচা বেশি এই কারণে নয় যে রোবোটিক্সের টুলটার দাম বেশি, কিন্তু ডাক্তারবাবু এখন একজন ডাক্তার একটা সার্জারি এক সময় একটাই সার্জারি করতে পারেন, তখন একসঙ্গে কন্ট্রোল প্যানেলে বসে 3টে সার্জারি করতে পারবেন। সো দ্য কস্ট উইল ড্রাস্টিক্যালি কাম ডাউন, বাট ইউ রিকোয়ার আ বিগার সেট আপ টু ডু দিস। সেটা আমি অরুণটারা এত বড় সেট আপ আমার, সেরকম আমি জানি যে এরকম সেট আপ হয়তো আরও হবে, কিন্তু এই সুবিধাগুলো আসলে কী হবে, আপনি ভলিউমে টাকাও আপনার কম লাগবে, আপনি হায়ার ফেসিলিটি দিতে পারবেন। তো এখানে আমার একটা প্রশ্ন, বছরে একবার করে অন্তত প্রত্যেকের উচিত চেক আপ করা? আমি সেটাই তো বলছি, বছরে একবার চেক আপ সত্যি করানো দরকার, কারণ আমাদের লাইফস্টাইল যেহেতু চেঞ্জ হচ্ছে, আমাদের লাইফের ডিজিজ মেটাবলিজম চেঞ্জ হচ্ছে, আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, বছরে একটা চেক আপ, সেটা শুধু ওরাল হেলথ নয়, সমস্ত চেক আপই বছরে একবার, তার সাথে এটাকে অ্যাড করা। হ্যাঁ, সবসময় আমাদের মনে রাখা উচিত সেই পুরনো কথা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। একবার যদি অসুখটা হয়, তার কিওর করার যে মেকানিজম, যা ফিনান্সিয়াল বার্ডেন, যা ফিজিক্যাল বার্ডেন, সেটাকে প্রিভেন্ট করলে তার বার্ডেন অনেক কম। অতএব অসুখটা হওয়ার আগেই সেটাকে ধরা, তার জন্য মিনিমালিস্টিক একটা টাকা লাগে, ঠিক আছে। অতএব আমার মনে হয় প্রিভেন্টিভ কেয়ার, সারা পৃথিবীতে WHO প্রিভেন্টিভ কেয়ারের কথাই বলে। অসুখ হলে চিকিৎসা করাবো, মানে আমার কোনটা উচিত, বাড়িতে এক গাদা মশা রেখে দিয়ে ম্যালেরিয়া হয়ে ওষুধ খাওয়া ভালো, না বাড়ি থেকে মশা যেন না হয় সে ব্যবস্থা করা ভালো? অতএব আমি সবসময় বলি যে প্রিভেন্টিভ কেয়ার ইজ অলওয়েজ বেটার দ্যান দ্য কিউরেটিভ কেয়ার। অতএব প্রিভেনশনের জন্য যা করার, যদি কোনো অসুবিধা থাকে তো কিউরেটিভ তো নিতেই হবে মেজার, কিন্তু বছরে একবার দেখালে, যেটা আপনি বলছেন, যে কোনো সিস্টেম, এই জন্যই তো এই হেলথ কেয়ার প্যাকেজগুলো শুরু হয়েছে, যে
প্যাকেজগুলো কী করছে, বড় সেন্টারগুলো অনেক কম টাকায় অনেকগুলো টেস্ট দিচ্ছে। হ্যাঁ, এর মধ্যে হয়তো কিছু বাণিজ্যিকরণ হয় না যে আমি বলছি না, হয়তো কিছু আননেসেসারি টেস্টও পুশ করা হয়, কিন্তু যদি সত্যি সত্যি করা হয় ইট ইজ রিয়েলি অফ বেনিফিট। জিনিসগুলো কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয়, কিন্তু সেক্ষেত্রে যেটা হয় আপনি অনেক অসুখ একদম আর্লি স্টেজে বা অসুখ হওয়ার আগেই ধরতে পারেন। তাতে অসুখের বার্ডেন, ফিনান্সিয়াল বার্ডেন, ফিজিক্যাল বার্ডেন এবং সাইকোলজিক্যাল বার্ডেন সবগুলোই কমে আসে।